নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে, কথা নয়, তবে আমরাই সবচেয়ে বেশি বলি, তবে শালীনতা বজায় রেখে। এই মুহূর্তে এই রাজ্যের সবচেয়ে বেশি আলোচ্য যেটা রয়েছে সেটা, হ্যাঁ আপনারা হয়তো বলবেন মন্ত্রিসভার সম্প্রসারণ ইত্যাদি ইত্যাদি, এটা না। ছাত্রছাত্রীরা কি অবস্থায় রয়েছে, ঢাকঢোল পিটিয়ে এনইপি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিছুই এনইপি অনুযায়ী কোনো কিছুই কলেজে তো মানাই হচ্ছে না, এটা আমরা তথ্য দিয়েই বলেছি আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই যে টেস্ট পরীক্ষা, আগের নিয়মে যেটা টেস্ট পরীক্ষা ছিল, এখন এটার নাম পাল্টে দেওয়া হয়েছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগেই বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। সরকার স্বীকার করেছেন বলেই ঘটনা ঘটেছে, তার সত্যতা কিছুটা স্বীকার করেছেন এই কারণে, কারণ পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে। আমরা এই নিয়েই আলোচনা করব, কেন, কি প্রয়োজন এই যে প্রি বোর্ড পরীক্ষা, এটা কি বাহাদুরি রয়েছে এতে, আমরা ঠিক বুঝতে পারছি না। সেই জন্য এই রাজ্যের শিক্ষা আন্দোলনের সঙ্গে ব্যাপকভাবে জড়িত এমন একজন মানুষকে আমরা আজকে পেয়ে গিয়েছি। অনেক ব্যস্ততার মাঝেও তিনি এসেছেন, তাকে কৃতজ্ঞতা জানাই। শ্রী শৈবাল রায় আমার বাঁদিকে বসেছেন, আপনাদের পরিচিত। তিনি একজন একাধারে বিজ্ঞানকর্মী এবং এই রাজ্যের ছাত্র শিক্ষকদের খুব কাছের মানুষ। শৈবালবাবু, সরাসরি চলে যাই। আমরা এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক তথ্য আমাদের কাছে এসেছে এবং এখনও এসে চলেছে। প্রথম প্রশ্নটাই যদি বলি যে এই যে ফাঁস হলো, এর মূল দায়িত্বটা আপনি কাকে দেবেন? নমস্কার সবাইকে, যারা দেখছেন তাদেরকেও। বছরের শেষ দিকে এসে আমরা চরম অস্বস্তিতে আছি, এটাই বলা যায়। প্রশ্নপত্র ফাঁস একটা জিনিস, আর বাজারে প্রশ্নপত্র বিক্রি হওয়া আরও বড় ক্রাইম বলেই আমার মনে হয়। এখন আজকে ঘটনাটা প্রকাশিত হয়েছে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, প্রকাশ্যে সামনে নিয়ে এসছে তথ্য প্রমাণ সহ, তাই আমরা আলোচনা করছি। কিন্তু যে সিস্টেমে চলছে বিগত 6 বছর ধরে, তাতে এর আগেও যে হয়নি সে সম্পর্কে কিছু বলা যাবে না। এবং যে প্রক্রিয়ায় প্রশ্নগুলি হয়, আপনি প্রি বোর্ড বা পুরনো টেস্টের কথা বললেন, প্রশ্ন তো শুধু প্রি বোর্ড বা টেস্ট হয় না। যে সিস্টেমে হচ্ছে একেবারে প্রাথমিক স্তর থেকে 12 পর্যন্ত একটা জায়গা থেকে প্রশ্নগুলি হচ্ছে, সেন্ট্রালাইজড কোশ্চেন সিস্টেম। এবং আমরা দেখেছি বোর্ডের পরীক্ষা, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক কিংবা ত্রিপুরা বোর্ড হওয়ার পরেও, তার জন্য একটা সেট আপ তৈরি করতে হয়, তার একটা সিকিউরিটি মেজার করতে হয় যাতে এই ধরনের ঘটনাগুলি না ঘটে। সে ধরনের কোনো কিছু না করে হঠাৎ করে আমরা যখন প্রশ্নটাকে সেন্ট্রালাইজড করে নিলাম, অনেকগুলি কনসিকুয়েন্স তার উপরে চলে আসে। এবং যেভাবে সেন্ট্রালাইজড, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের একটা নতুন সেল খোলা হলো, সেখানে কিছু লোককে, শিক্ষককে এনে যুক্ত করা হলো, তারা আবার প্রশ্ন তৈরি করলেন, তারপরে ছাপলেন, ছাপার পরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেই প্রশ্নগুলি পাঠালেন। সেই ডিস্ট্রিক্ট বসে সমস্ত আইএসগুলিতে, ইন্সপেক্টরেটগুলিতে সেই প্রশ্নগুলি তারা পাঠান। এবং এরপর প্রত্যেকটা স্কুল থেকে একজন শিক্ষক, মাস্টারমশাই বা দিদিমণি আসেন সেই ইন্সপেক্টরেটের নির্দিষ্ট সেন্টারে, সেখান থেকে প্রশ্নগুলি নিয়ে স্কুলে যান একাই। তার জন্য কোনো সিকিউরিটির প্রশ্ন নেই, কিচ্ছু নেই। হয়তো ডিস্ট্রিক্ট পর্যন্ত যাওয়া বা আইএস পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সিকিউরিটির ব্যবস্থা করা, মানে কোনো পরিকাঠামো তো কিছুই নেই। এবার যেভাবে যাচ্ছে, এখনও সেভাবে নিউজ আসেনি। ধরুন দুটো ছেলে যদি রাস্তায় কোনো মাস্টারমশাই বাইক বা সাইকেলে যাচ্ছেন কিংবা বাসেই যাচ্ছেন,
দুটো চর মেরে তার কাছ থেকে প্রশ্নের বান্ডেলটা ছিনিয়ে নিয়ে যায়, কিছু করার নেই। এক্ষেত্রে এই প্রশ্নটা যে করলেন যে কে দায়ী মূলত, তো মূলত যিনি পরিচালনা করছেন, যে সিস্টেমটা যার নিয়ন্ত্রণে থাকছে, সেখান থেকে তো প্রথম আগে ধরা ঠিক, উচিত। একদম একদম মূল কেন্দ্রটা যে আমি ইউনিটটা করলাম, সেই ইউনিটের পরিকল্পনা মতোই প্রশ্নগুলি স্কুলে পৌঁছানোর কথা। ঠিক, তাইলে মূল দায়িত্ব তো তার। একদম। শৈবালবাবু কিন্তু প্রথম প্রশ্নেই অনেক কটা পথ খুলে দিয়েছেন আজকের আমাদের এই আলোচনা। আমি দ্বিতীয় আলোচনার আপনারা একটা লক্ষ্য করেছেন যে একটা জায়গা থেকে প্রশ্ন যাবে, ছাপা হয়ে চলে আসবে, সেই ছাপা প্রশ্ন বিভিন্ন সেন্টারে যাবে, এটা অত্যন্ত নিরাপত্তা প্রশ্ন, কিচ্ছুই এটার ভেতরে রাখা হয়নি, এই নিয়ে ভাবাও হয়তো হয়নি। যে জায়গাটা ছাপা, চলবো আমার একটা প্রশ্ন পাশাপাশি চলে আসছে, আমরা অনেক কথা হয়তো বলবো না এখনও, পরবর্তী সময় বলা যাবে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এখনও প্রশ্ন তো বহির্রাজ্য থেকে ছাপিয়ে আনেন নিরাপত্তার কারণে। সমসংখ্যক ছাত্ররাই পরীক্ষা নেন, ফাইনাল পরীক্ষার নাম, ফাইনাল পরীক্ষা বেশি দেন বা তার থেকে বেশি দেন, প্রি বোর্ড বা টেস্টে বেশি দেন, আগের বছরেরও তো থাকে কেউ থাকে। এই সমস্ত মিলে বেশি পরীক্ষার্থী দেন, তারা বাইরে থেকে প্রশ্ন ছাপিয়ে আনেন। প্রায় কাছাকাছি সংখ্যক ছাত্রছাত্রীদের এই প্রশ্ন ছাপানোটা আগরতলা শহর থেকে কতটা নিরাপদ হচ্ছে, এটাও কি এখান থেকেও কি সমস্যার সৃষ্টি হতে পারে না? এরকম আশঙ্কা থাকে না? এখন প্রশ্ন হচ্ছে, ডিপার্টমেন্ট এটা বলা উচিত না, বলেও নি কোথাও, সুতরাং এটা আগরতলায় ছাপে না কলকাতায় না গুয়াহাটি না শিলচর, এই সম্পর্কে বা কোন প্রেসে, এই সম্পর্কে কোনো তথ্য দেওয়ার কথা নেই। ইভেন যখন স্কুল প্রশ্ন করত, তারাও কিন্তু পাবলিকলি, এমনকি ওই তথ্য জানার অধিকার আইনেও তারা প্রেসের নাম কিন্তু কোথাও বলতে বাধ্য না থাকলে এখনও নেই, লেখানো হয়। এবং এই যে সমস্ত প্রশ্ন, আর আপনি যেটা বলছেন সংখ্যা ত্রিপুরা বোর্ডের, যে সংখ্যাটা ত্রিপুরা বোর্ডের হয় সেই প্রশ্নটা হয় ক্লাস 10 এবং 12-এর, কিন্তু ওই সেন্ট্রাল বোর্ড যে প্রশ্ন করে সেটা হয় 1 থেকে 12 পর্যন্ত, 1-2 তে পরীক্ষা নেই, 3 থেকে 12 পর্যন্ত। সুতরাং প্রায় 10 গুণ ধরুন ছাত্র, এবং নিচের দিকে আরও বেশি স্টুডেন্ট থাকে। আমি ধরে নিলাম বোর্ড যেই প্রশ্ন ছাপায় যেই সংখ্যক, তার 10 গুণ। ঠিক। এবং এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন স্কুল আগে প্রশ্ন করত, বিভিন্ন লোকাল প্রেসগুলিতে ছাপতো, যে যা যেখানে নিরাপদ মনে করতো সেখানে ছাপতো, সেখানে তার ব্যবস্থা নিত। টেস্ট পরীক্ষার সময় কোনো কোনো অর্গানাইজেশন বা কোনো কোনো এলাকায় কোনো কোনো বডি করে, স্কুল টিচাররাই বডি করে তারা প্রশ্ন ছাপতেন এবং টেস্ট পরীক্ষা নেওয়া হতো। এখন এই সমস্ত প্রশ্নগুলিকে যে নিয়ে আসা হলো, তাতে বিভিন্ন এলাকায় আমাদের রাজ্যে যে ছোট ছোট প্রেসগুলি ছিল, তাদের কিন্তু রুজি রুটির প্রশ্ন প্রায় বন্ধ, সুযোগ বন্ধ। এবং এই সমস্ত যে নিয়ে আসা হলো একটা সেন্ট্রাল জায়গাতে, একটা প্রেসকে হয়তো বরাদ দেওয়া হলো, এবং এগুলি ওপেন টেন্ডার হয় না, এগুলি আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে করতে হয়। তাইলে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা প্রিন্টিং হচ্ছে, এগুলি যেহেতু পাবলিকলি বলা যাবে না, মানুষের মনে যদি কেউ যদি প্রশ্ন করে এখানে কোনো কারণ আছে কিনা, কারোর ব্যক্তির স্বার্থ বা কোনো গোষ্ঠীর স্বার্থ জড়িয়ে আছে কিনা, অস্বীকার করা যাবে কি করে? আমরা তো বলছি না। এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, এই দায়িত্ব তো মানে যারা এটা করছেন তাদের, কিন্তু পার্টিকুলারলি কিছু মানুষ তো এটার সঙ্গে যুক্ত আছেন, যারা এটার নেতৃত্ব দিচ্ছেন বা যাদের বুদ্ধি অনুযায়ী এই কাজগুলি হয়েছে, স্পষ্ট করেই বলি। কারণ আপনি একটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন, আপনিও এইগুলি সব দেখেছেন এক সময়। এই সমস্যা তো কোনো দিন হয়নি, ছেলেমেয়েরা তো মানে তাদের বেকায়দায় পড়তে হয়েছে, এই ঘটনা তো আমরা শুনিনি, কোনো দিনই শুনিনি। এই ইদানিং শুনতে পাচ্ছি সব। এই যে জায়গাটায় এই দায়িত্বটা কেন, রেসপন্সিবিলিটিটা ফিক্স করা হবে না যে এতগুলি ছাত্রছাত্রীকে নিয়ে জুয়া খেলা হলো? মজার বিষয় আমি দেখলাম যে এই প্রথম আমার মনে হচ্ছে যে ত্রিপুরাতে তো নয়, সারা ভারতবর্ষে অভিযোগের আঙুল যার দিকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না প্রাথমিক অবস্থাতে।
যে কোনো জায়গায় কোনো ব্যাপারে কোনো বিষয় কোনো দুর্নীতি বা কোনো কিছুতে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে প্রথমেই তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে তারপর তদন্ত হবে। আমি যদি তাকে সেই জায়গাতে রেখে দিয়েই তদন্ত করি তাহলে তদন্ত প্রভাবিত হবে। তদন্ত শুরু করার আগে রিপোর্ট পেশ। হ্যাঁ, এখন দেখলাম আজকের পত্রিকায় বেরিয়েছে তদন্ত কমিটি করা হয়েছে 3 সদস্যের। আমাদের প্রসঙ্গক্রমে বলি, আমাদের এই খবরদার কথা নয়, আমরা গতকাল এই রাজ্যের একটা ছাত্র সংগঠনের একজন ছাত্রী নেত্রী তিনি দাবি করেছিলেন ইমিডিয়েট তদন্ত করতে হবে, রাতেই এই সিদ্ধান্ত হয়েছে। এখন সেই তদন্ত কমিটি এফআইআরও নাকি হয়েছে শুনছি। না তদন্ত কমিটির সদস্য কারা সেটা না এখনো পার করতে পারে, প্রকাশ্যে আসেনি। এটাও গোপন কিনা কে জানে, কার নেতৃত্ব হচ্ছে তাও জানি। শিক্ষক সংগঠন একটা রেনাউন্ড শিক্ষক সংগঠন যেটা রাজ্যের সবচেয়ে বড়, এটাও শুনেছি, বৃহত্তম শিক্ষক সংগঠন, তারা খবর পাওয়ার সাথে সাথেই শুক্রবারই ডাইরেক্টরের সাথে দেখা করে এই দাবিগুলি তোলে যে পুলিশে এফআইআর করতে হবে, যারা দোষী তাদের প্রয়োজনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কারণ এর সাথে রাজ্যের সমস্ত স্কুল স্টুডেন্টদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এবং এর সাথে এটা নজরে আসে কিভাবে, বিভিন্ন গ্রামাঞ্চলের শিক্ষকরা, আমরাও যখন ছাত্র ছিলাম বা আমরা যখন শিক্ষকতা করছি, আপনিও শিক্ষকতা করেছেন, আমরা দেখতাম পরীক্ষার আগে ছেলে মেয়েরা আসে আমাদের কাছে, আসতো যে স্যার এই বিষয়ের সাজেশন দিন, আমরা কি পড়তে পারি। অঙ্কের সাজেশন দিলে উপপাদ্য 4-5টা দেওয়া হতো, ইংরেজির সাজেশন নিতে গেলে লেটার বা আমাদের সময় প্যারাগ্রাফ ছিল, এখন রিপোর্টিং এগুলি হয়েছে, 5টা-10টা করে দেওয়া হতো। এখন ছেলেমেয়েরা আমি শুনলাম এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে গিয়ে পার্টিকুলার একটা টপিকস নিয়ে গিয়ে বলছে স্যার এটাকে একটু লিখে দিন, এটা লিখে দিন। এবং সেই মাস্টারমশাই ছাত্র এসে দাবি করেছে, লিখে দিয়েছে, লেখার পরে দেখা গেল পরীক্ষার সময় পার্টিকুলার ওই টপিকসটাই প্রশ্ন পত্রে এসেছে। মাস্টারমশাই অবাক, এটা কি করে হয়? এই পার্টিকুলার প্রশ্নটাই এই ছেলেটা আমার কাছে জানতে এলো কেন, সে 3টে জানতে এলে কিন্তু প্রশ্নটা আসতো না, তাইলে এগুলি কি? এবং তখনই পত্রপত্রিকা বা সবাই মিডিয়া খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল শয়ে নয়, হাজার টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রগুলি বিভিন্ন জায়গায় সরাচ্ছে। এবং এখন একটা প্রশ্ন যদি কোনো কারণে বেরিয়ে যায় তাহলে সারা ত্রিপুরায় পৌঁছে যেতে কয়েক সেকেন্ডের ব্যাপার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের ব্যাপার, এটা ছড়িয়ে যেতে পারে। সুতরাং এই যে বিষয়টা, এই দায়িত্বটা তো কে নেবে? এটা তো ডিপার্টমেন্টেরই নিতে হবে। এবং আমাকে যদি বলা হয় আমি কি চাইব, আমি তো বলবো ইমিডিয়েটলি আগামী 25 পর্যন্ত ডিপার্টমেন্ট ছুটি, 26 তারিখেই আগে এই কাণ্ডের সাথে মানে এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে আগে সাইড করো, নতুন লোক আনো, নতুন লোক দিয়ে পরীক্ষার বিষয়গুলি পরিচালনা করা হোক যেভাবেই ডিপার্টমেন্ট চাইবে। পুরনো লোকগুলি যারা এখন দায়িত্বে আছেন তাদের সবাইকে অফ করে নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করে সেই তদন্ত করা হোক। সেই তদন্ত কমিটিকে ডিপার্টমেন্টের কাউকে দিয়ে করেছে তাহলে এটা বায়াসড হতে পারে, কারণ ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্টের লোকই তো এই কাজের সাথে যুক্ত, তাহলে বায়াসনেস থাকতে পারে। নিরপেক্ষভাবে কি কাকে তদন্ত কমিটি করেছে জানি না, সুতরাং নিরপেক্ষ তদন্ত কমিটি নেতৃত্ব হবে এই বলেই তো স্টেটমেন্ট হবে, তা হয়নি। সর্ব একটা বিষয়, ধরুন আপনি স্কুল চালিয়েছেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন স্কুল চালিয়েছেন, আপনার বিরাট অভিজ্ঞতা। এই পরিপ্রেক্ষিতেই বলি, এই যে প্রি বোর্ড এক্সাম হচ্ছে, এই প্রি বোর্ড এক্সামের প্রশ্নপত্র স্কুলগুলি থেকে করলে সমস্যাটা কী হয়, কী সমস্যা হতে পারে? আমরা দেখুন, আপনিও করেছেন, আমিও করেছি, বা কিছুদিন আগ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষার পরে বোর্ডের পরীক্ষা যাওয়ার আগে তাদের একটা বড় কাজ বা প্রত্যেক টিচার প্রত্যেক গার্জিয়ান বলতো টেস্ট পেপারটা সলভ করো। হ্যাঁ, বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে 60-70 বছর ধরে আছে। হ্যাঁ, এটা আরও বেশি 60-70 না, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা তো টেস্ট পেপার সলভ হচ্ছে মানে একটা বিরাট ব্যাপার করলাম। এবং আমরা বলতাম মক টেস্ট দে, আরবিটারিলি পাতা উল্টা, যেই প্রশ্নটা সামনে হলো সেটাতেই তুমি পরীক্ষা দাও 3 ঘন্টা ঘড়ি ধরে। না, আপনাদের সংগঠন থেকে আমার এখনো মনে আছে বিভিন্ন স্কুলে সামনের স্কুলগুলির সঙ্গে একত্রিত করে স্কুলের ভেতরে একটা বিরাট সংখ্যায় ছাত্রছাত্রীদের এনে তাদের এই সলভগুলি করিয়ে দেওয়া হতো, বা বিভিন্ন রকম প্রোগ্রাম হতো আপনাদের।
তিনটে শিক্ষক সংগঠন মিলে করতো, একটা হেডমাস্টার মশাইদের সংগঠন ছিল, একটা গ্র্যান্টিন এইডের যে সাংঘাতিক একটা ইয়ে ছিল, এটা ছিল, আর সরকারি শিক্ষকদের সংগঠন আমাদের সাথে এলাম। এগুলি তো এখন আর কি করে টেস্ট পেপার সলভ কি করে করবে? টেস্ট পেপারই তো নেই, কারণ সারা ত্রিপুরাতে একটাই প্রশ্ন হচ্ছে, তো টেস্ট পেপার আসবে কোথায়? টেস্ট পেপার যারা বিক্রি করে পেটের ভাত জোগাড় করতেন তাদেরও গেছে। এবং এই যে বিষয়টা, তাতে হচ্ছে কি, ধরুন আমি থিওরিটিক্যালি এটা সত্যি যে আগরতলা স্কুলের বনেদি স্কুল বলে যারা পরিচিত, আমি বনেদি স্কুল নাই বললাম, লিডিং স্কুল যেখান থেকে স্টুডেন্টরা রেজাল্ট করতো, টপ করতো বোর্ডে, সেই স্কুল থেকে শুরু করে ধরুন একেবারে প্রত্যন্ত রইসাবাড়ি বা কাঞ্চনপুরের দশদার কোনো স্কুলে একই রকমের পড়াশোনা হবে, একই রকমের প্রশ্নপত্রে ছেলেরা উত্তর দিতে পারবে, এটা থিওরিটিক্যালি সঠিক, সম্ভব না। কিন্তু আমাদের রাজ্যের যে অবস্থা, সেটা আজকে হয়েছে এটা আমি বলবো না, দীর্ঘদিন ধরেই পরিকাঠামো, শিক্ষক সংখ্যা সব মিলিয়ে পড়াশোনার মান এক জায়গায় হতে পারে না। এবং এই কাণ্ডটা করার জন্য, এই যে সেন্ট্রালাইজড প্রশ্ন করার জন্য প্রশ্নের মান একেবারে প্রাইমারি থেকে শুরু করে 12 পর্যন্ত ড্রপ ডাউন করতে হয়েছে, যাতে এই ড্রপ ডাউনটা না করলে প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা যদি বেশি সংখ্যায় ফেল করে টেস্টে, আর টেস্ট প্রিবোর্ড করা হয়েছে, এটা তো আমার মনে হয়েছে যে আগের সরকারের সমস্ত কাজকে আমি পাল্টে দেবো, নামটাও পাল্টে দিলাম, এছাড়া আর কোনো যুক্তি আছে বলে আমার মনে নেই। প্রিবোর্ড কথাটার সাথে বিজ্ঞান নেই, নাম হঠাৎ করে পাল্টে দিতে হবে। এখন আমরা দেখছি আপনার অভিজ্ঞতা তো বিরাট, আপনি নিজে মানে বিজ্ঞানের ছাত্র, ইন পার্টিকুলারলি ম্যাথমেটিক্সের ছাত্র, অঙ্ক দিয়েও যদি আপনি বোঝান, একটা ছেলে বা একটা মেয়ে একটা প্রশ্ন পেল প্রি বোর্ডে, আর এটা যদি ডিফারেন্ট স্কুলে হয়, আলাদা আলাদা কোশ্চেন করে, তাহলে তার কাছে টেস্ট পেপারের মাধ্যমে ডিফারেন্ট টাইপের প্রশ্ন প্রবলেমগুলি সলভ করার অনেক, এতে কি একটা ছেলে মেয়েদের মেধা বিকাশের একটা সুযোগ থেকে যায়, তার প্রিপারেশন নেওয়ার। এবং আমি 5টা স্কুলে প্রবলেম সলভ করেছি, আরেকজন 6টা করেছে। আমার একটা কম্পিটিশন, যে পজিটিভ কম্পিটিশন যেটা দরকার ছাত্রদের মধ্যে, আমার বন্ধুর থেকে আমি এগিয়ে যাব, বেশি প্রবলেম সলভ করতে শিখবো, এই জায়গাটা তো সে সুযোগ পাচ্ছে না, তার কাছে সুযোগই নেই। একটা প্রশ্ন যা পরীক্ষা দিয়েছে, এটা দ্বিতীয়বার সে দেখার কোনো ইচ্ছাও প্রকাশ করে না। ঠিক, তো এই করে এই যে সমস্যাটা তৈরি হলো, এখন আমরা আলোচনা শেষের দিকে আসছি। সরকার বলছে প্রি বোর্ডের পরীক্ষার পরিপ্রেক্ষিতে ফাইনালে বসার ছাড়পত্র পেতে কোনো অসুবিধা হবে না, এটা কি দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো কথা? দেখুন, এখন যেটা চলছে, আপনি সেন্ট্রালাইজ প্রশ্ন আসছে, পরীক্ষা হচ্ছে, এরপরে যদি দেখা যাচ্ছে কোনো কারণে সাকসেসফুল ক্যান্ডিডেটের সংখ্যা কম, ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে গ্রেস মার্ক দাও, এই সাবজেক্টে অত, এই সাবজেক্টে অত, বলে 5% গ্রেস দাও, এরকম বলা হচ্ছে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, ইংরেজির জন্য গ্রেস মার্ক এত, বাংলার জন্য গ্রেস মার্ক এত, এভাবেও সার্কুলার বেরো সরকার। তাইলে এই গ্রেস মার্ক দেওয়ার ব্যাপারটা কি আছে, যে আমার একটা যে আমরা সংখ্যা যেটা আশা করছি সেই সংখ্যার ছাত্র সাকসেসফুল হয়, সুতরাং এটাকে আমি গ্রেস দিয়ে তাদের তুলে দিচ্ছি, তাদের পরীক্ষায় বসতে দিচ্ছি বোর্ডে। আর আমার মনে হচ্ছে যে আমরা শুধু যদি প্রি বোর্ডের মধ্যে কনসেন্ট্রেট করি, কারণ যে সিস্টেমে মাধ্যমিকের টেস্টের প্রশ্ন আসছে, যে সিস্টেমে 12-এর প্রি বোর্ডের প্রশ্ন আসছে, সেই পদ্ধতিতেই 9-এর প্রশ্ন, 8-এর প্রশ্ন, 7-এর প্রশ্ন, 6-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন, 3-র প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্ন, টেস্টের প্রশ্ন তো 1000 টাকায় বিক্রি হয়েছে, 200 টাকাতে তো ক্লাস 3 প্রশ্ন বিক্রি হচ্ছে না, যে এটা কে গ্যারান্টি দেবে? আজকে একটা কেস ধরা পড়েছে, তাই এই ব্যাপার নিয়ে আলোচনা করছি আমরা, এত করছে, এবং গভর্নমেন্ট স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে হয়েছে, এই জন্য পরীক্ষা বাতিল করতে হয়েছে, এটাই প্রমাণ। নোটিশে দেওয়া হলো একটা, কিন্তু পরীক্ষা বাতিল হলো 2টো, ক্লাস 10-এর 12-এর দুটোই বাতিল হয়ে গেছে, কিন্তু পরীক্ষা নোটিশে ছিল একটা। সুতরাং গভর্নমেন্ট প্রাইমারিলি অ্যাডমিট করে নিয়েছে যে আমার প্রশ্ন আমি যেটা পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত রাজ্যে পাঠিয়েছি, সেটা বাইরে চলে গেছে, আমার হাতের বাইরে আর নেই। এটা কতটা বিজ্ঞানসম্মত একটা বিষয় আপনাকে জিজ্ঞেস। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালি প্রশ্ন করেন, স্বাভাবিক, খাতা দেখাটাও ইভলিউশনও তো সেন্ট্রালিই হয় নিশ্চয়ই। এই ক্ষেত্রে ত্রিপুরা
সরকার যদি মানে শিক্ষা দপ্তর যদি সেন্ট্রালি প্রশ্ন করেন, তাহলে সেন্ট্রালি ইভলিউশন করার ব্যবস্থা করেন না কেন? না, এটা ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা। আমি তো এই সেন্ট্রালি প্রশ্ন করাটারই বিরোধী। তার কারণ কি জানো, দেখুন আগে প্রত্যেকটা স্কুলে টিচাররাই প্রশ্ন করতো। হ্যাঁ, আমরা জানি, শিক্ষকতা আপনিও করেছেন, শিক্ষকদের সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে খাতা দেখা, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রশ্নটা তৈরি করা। কারণ প্রশ্ন তৈরি করার যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা কিন্তু অত সহজে আয়ত্ত করা যায় না। এবং এটাকে সেন্ট্রালাইজড করে নিয়ে যাদের নিয়ে আসা হয়েছে তাদের অভিজ্ঞতা কী। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যাদের নিয়ে আসা হচ্ছে সে XYZ যেই হোক না কেন, তিনি কিন্তু ডিটাচড হয়ে যাচ্ছেন স্কুল থেকে, স্কুল ক্যারিকুলাম থেকে, পঠন পাঠন থেকে, তাইলে ছাত্রছাত্রীদের কাছ থেকে। তিনি ছাত্রদের পালস কি বুঝবেন, সিলেবাসের কন্টেন্ট কি বুঝবেন। আমি ক্লাস না করিয়ে তো সিলেবাসের কন্টেন্ট কোনটাকে এবার পরীক্ষাতে কিভাবে জোর দেওয়া দরকার, এই বিষয়গুলি কি করে বুঝবো। এবং প্রচুর ভুল প্রশ্ন হচ্ছে, প্রশ্ন পাঠানোর সময় কম প্রশ্ন হচ্ছে, জেরক্স করতে হচ্ছে, জেরক্স আবার বাইরের বাজার থেকে করতে হচ্ছে, এখান থেকে বেরিয়ে যেতে পারে প্রশ্ন। কারণ এখনকার তো জেরক্সের মেশিনগুলি প্রথমে সেই পেপারটাকে স্ক্যান করে তারপরে প্রিন্ট করে। সুতরাং এই স্ক্যানটা তো তার কাছে থেকেই যাচ্ছে, আমি প্রশ্নটাও নিয়ে গেলাম, প্রিন্টেড প্রশ্নগুলিও নিয়ে গেলাম, সব কিছু তার কাছ থেকে নেই কিছু, এটা তো নয় না, ইজিলি বেরিয়ে যেতে পারে। এটা ল্যাক অফ ইগনোরেন্স থেকেও হতে পারে, এই ঘটনাও হতে পারে। কিন্তু এবার যেটা হয়েছে সেটা কিন্তু এই ঘটনা নয়, পরীক্ষা হবার আগে বেরিয়ে গেছে এবং একদিন দুদিন আগেই বেরিয়ে গেছে। সুতরাং এটা শুধুমাত্র একটা কোচিং সেন্টারকে দায়বদ্ধ করে তো লাভ হবে না, ওপেলোক থেকে এটা তো স্টেপগোট করা কাউকে। তাইলে আমি যদি বাইরের কোনো একটা কোচিং সেন্টারকে বা তার কোনো পার্টিকুলার ব্যক্তিকে দায়ী করে আমার দায়িত্ব সেরে দিই, তাইলে ওই ব্যক্তির কাছে, বেসরকারি ব্যক্তি যিনি প্রাইভেট কোচিং চালান, তার কাছে আমার ডিপার্টমেন্টের ভেতর থেকেই তো প্রশ্নটা গেছে। তাহলে আমি আমার ডিপার্টমেন্টের ভেতরে যেই লোকগুলি আছে তাদেরকে আড়াল করে দিলাম একটা স্টেপ বোর্ড তৈরি করে দিয়ে। এটা তো মনে হয় আরও বড় ক্রাইম। এবং এটা অ্যাডমিনিস্ট্রেশন যদি এই ক্রাইমটা করে, তাহলে এই দপ্তর এবং এই সরকারের উপর ছাত্রছাত্রী কিংবা অভিভাবক বা সাধারণ মানুষের আস্থা কী করে থাকবে? যারা একটা ছেলের পরীক্ষাটা ঠিক মতো নিতে পারে না, পরীক্ষাটা নিতে গিয়ে প্রশ্নটা ঠিক মতো করতে পারে না, প্রশ্নটা ঠিক মতো পাঠাতে পারে না নিরাপত্তা দিয়ে, তারা সিকিউরড অবস্থাতে, তাহলে এই গভর্নমেন্ট করছেটা কি? সেটাই আমাদের কিন্তু এই তদন্ত কমিটি বা তাদের এই বিষয়ের উপরে আমাদের নজর থাকবে। সর্বশেষ প্রশ্ন শৈবাল আপনার কাছে করতে চাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, প্রশ্নকর্তা ধরে নিলাম স্কুল থেকে কোনো শিক্ষককে তুলে নিয়ে গিয়ে ডেপুটেশনে নিয়ে গিয়ে প্রশ্নটা করাচ্ছেন। এখন ধরুন এমন একজন স্কুলের একটা মানে এখানকার বনেদি স্কুল যেটা বললেন আপনি, বা নামী স্কুলের শিক্ষককে নিয়ে গেলেন, তিনি আগরতলায় বসে কাঞ্চনপুরের ভেতরের একটা ইন্টেরিয়ার প্লেসের ছাত্রের তার মেধা এখান থেকে যাচ করে প্রশ্ন করা সম্ভব না। তার প্রথম যে চেহারাটা মনে পড়বে তার স্কুলের প্রথম ছাত্রটার মনে পড়বে। এই যে প্রশ্নের মান, সেই দিক থেকে কিভাবে তিনি বজায় রাখবেন? নাম্বার ওয়ান। লাস্ট যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি কি দাবি করছেন, এই প্রশ্নপত্রগুলি কি আবার যার যার স্কুলে ফেরত নিলেই কি সায়েন্টিফিক্যালি ঠিক হবে? কোনো বিকল্প কি দেবেন? যেটা বলেছেন, ধরুন আমি আগরতলার প্রপার একটা স্কুল থেকে বা কোনো সাব ডিভিশনাল হেডকোয়ার্টারের প্রপার স্কুল থেকে কোনো টিচারকে আনলে, কিংবা ধরুন আমি একেবারে প্রত্যন্ত গ্রামের স্কুলের টিচারকে আনলাম, দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা একই দাঁড়াবে। সারা রাজ্যের স্কুলে পালস বোঝা তার ক্ষেত্রে সম্ভব নয়। এক্ষেত্রে এই সেন্ট্রালাইজড প্রশ্ন যারা করছেন, তারা করছেন কি, ইন্টেনশনালি মান নামিয়ে দিচ্ছেন, ভুল হচ্ছে প্রশ্ন, সেট A B করে প্রশ্ন করছেন। এবার সেট A এবং সেট Bর মধ্যে অনেক জায়গাতে গোলমাল থেকে যাচ্ছেন, সেম প্যারামিটারে থাকছে না। কোনো কোনো জায়গায় সেট আর বিতে পারমুটেশন কম্বিনেশন করে প্রশ্নটা হচ্ছে। এগুলি করার কি যুক্তি আছে? ঠিক একজন শিক্ষক হিসেবে আমার কাছে সেটা নেই। এবং এটা যেই রিস্ক ফ্যাক্টর থাকছে, কারণ ত্রিপুরা বোর্ড যখন প্রশ্ন পাঠাতো তার সাথে পুলিশ প্রহরা থাকতো,
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তার সাথে যুক্ত থাকতো, একদম একদম হ্যাঁ, এইচডিও ওনার অন্তত কাছে সাব-ডিভিশন থাকতো, হ্যাঁ। এইচডিএমদের কাছে প্রশ্ন থাকতো। একদম। আগরতলা শহরের প্রশ্নটা বোর্ডে জমা থাকতো পরীক্ষার দিন ঘণ্টাখানেক আগে, প্রশ্নগুলি পুলিশ পাহারায় নিরাপত্তা দিয়ে সেখানে যেত। ঠিক তেমনি সাব ডিভিশনাল অফিসাররা যাকে কাস্টোডিয়ান করা হতো, Correct. তিনি পুলিশ প্রহরায় তার সাব ডিভিশনের সেন্টারগুলিতে দিয়ে যাওয়া। ঠিক। এখন প্রশ্ন হচ্ছে, বোর্ডের পরীক্ষা হয় সিলেক্টেড কিছু সেন্টারে, ঠিক এবার সবগুলি স্কুলে, সে প্রাইমারি থেকে শুরু করে 12 স্কুল পর্যন্ত এই সেট বা এই কাঠামো নিশ্চিতভাবেই আমাদের রাজ্যে নেই। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অত সময় নেই, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট এডুকেশন আইএসআরও সেই পরিকাঠামো নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, কিচ্ছু নেই। সুতরাং মাস্টারমশাইকে সাইকেলে, বাইকে বা দিদিমণিকে, অনেক স্কুলে দিদিমণিকেই গিয়ে আনতে হয়, নিয়ে আসতে হচ্ছে, তাতে পাবলিক অটো রিজার্ভ করে নিজের পকেটের পয়সা দিয়ে, তার জন্য তো কোনো পয়সা দিচ্ছে না। নিরাপত্তাহীনভাবে একা একাই যেতে হচ্ছে, এখানে নিরাপদের বা নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই বিষয়গুলো হচ্ছে, এবং একজন যদি পার্টিকুলার রুটে প্রতিদিন যাতায়াত করে, তাহলে তার তো বোঝাই যায় তিনি কি করতে যাচ্ছেন একটা পার্টিকুলার সময়ে। তাহলে এখন কি পথটা কি? এই জায়গাতে এই সিস্টেমটাকে আমি যেহেতু নিরাপত্তা দিতে পারতেছি না, মানটাকে রাখতে পারছি না, যুক্তিহীনভাবে এগুলি করছি, এটা থেকে রিট্রিট করাটা বেটার। অন্তত আগের পরিস্থিতিতে গেলে এই জায়গাটা আসবে না। যদি নূতন আরও কোনো সিকিউরড বা কোনো পদ্ধতি বের করতে পারেন, করুক, কিন্তু এই পদ্ধতি এইভাবে বোধহয় চলা উচিত নয়, চালানো উচিত নয়। আশা করি ডিপার্টমেন্ট ভাববেন, তারা কি ভাবছেন তো জানি না। কোনো শিক্ষামন্ত্রীর কোনো এত বড় ঘটনার পরে শিক্ষামন্ত্রীর কোনো কিন্তু এখনো বিবৃতি বেরোয়নি। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর কোনো স্টেটমেন্ট কিন্তু রাজ্যবাসী দেখেনি, আমি অন্তত দেখিনি। ঠিক, আমরাও দেখিনি। শৈবালবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান এই বলে যে, ছাত্রছাত্রীরা, তোমরা আমাদের এই অনুষ্ঠান দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তোমাদের লেখাপড়া, তোমাদের যা দৃষ্টিভঙ্গি, এতদিন পর্যন্ত যা প্রিপারেশান নিয়েছো, তার উপরেই নিজেদের লক্ষ্য স্থির রাখো। এতে তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যাটা হচ্ছে তোমাদের কাছে সঠিক প্রশ্ন সঠিক সময়ে পৌঁছে দেওয়ার। এই সমস্যাটার জন্য যারা দায়বদ্ধ। আচ্ছা, আরেকটা কথা বলবো, যে কোনো সমস্ত ছাত্রদের বলবো, এই আশু লাভের জন্য কারোর কাছে টাকা দিয়ে প্রশ্ন কিনতে যাওয়ার এই ভুলটা করবে না। একদম ঠিক, সঠিক জায়গায় বলেছেন। যেটা শৈবালবাবু বললো, আমরাও সেটাই বলছি। খবরদার কথা নয় থেকে সেটাই বলছি, কোনো প্রলোভনে পা দেবে না। তুমি ছাত্রের মতো যে প্রিপারেশান নিয়েছো, ঘাড় উঁচু করে হলে ঢুকবে এবং সঠিক প্রশ্নের জবাব দিয়ে চলে আসবে। এটাই হবে। যারা এই প্রশ্ন বিক্রি করার সাথে, এই বাজারের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের গালে সপাটে থাপ্পড়। এর জন্য চেষ্টা করবে। আমাদের আশা থাকবে তোমরা আমাদের সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমাদের দর্শক, তাদেরও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।